Navy Warship 121. This is Sepa Navy Station. You must alter course and go back to the Indian Ocean immediately. If you don't obey my order, you will be targeted. Out. This is Coalition Warship 121. Engage in transit passage in accordance with international law. No challenge is attended to you. US Navy warship transiting in the vicinity 48 Port and Oman Sea. This is Sabah Navy. This is Sabah Navy. Last warning, last warning, last warning. Close to High Island 4. Attention all vessels, attention all vessels, attention all vessels in Oman Sea. This is Iranian Sepa Navy. If you see any warship in your vicinity, keep a distance more than 10 miles from them because I'm ready to open fire on. আমেরিকার একটা ডেস্ট্রয়ার হরমুজ প্রণালী দিয়ে ঢুকছে এবং ওটাকে সাবধান করতেছে কীরকম কড়া ভাষায় শুনলেন তো, যে এক্ষুনি চলে যাও নাহলে আমরা কিন্তু টার্গেট করব। এবং সর্বশেষ ভয়ঙ্কর থ্রেট করলো ইরানের নেভি যে এই যুদ্ধজাহাজের আশেপাশে যেসব মার্চেন্ট জাহাজ আছেন তারা 10 কিলোমিটার দূরে চলে যান, কারণ আমরা এই যুদ্ধজাহাজটাতে হামলা করতে যাচ্ছি। তারপরে তো কিন্তু এই ডেস্ট্রয়ার, আমেরিকার এই ডেস্ট্রয়ার লেজ তুলে পালাচ্ছে, ভিডিওতে দেখছেন। এবং আর এক মুহূর্ত অপেক্ষা নেই, পিছনে হেলিকপ্টারটা পর্যন্ত দৌড়ানো শুরু করছে। এটা নিয়ে কিন্তু এখন আন্তর্জাতিক মিডিয়াতে হাসাহাসি হচ্ছে আমেরিকার এই দৌড়ানি খাওয়া। হরমুজ প্রণালীটা ঢুকতে যে দৌড়ানিটা খাইছে আইআরজিসির কাছ থেকে বা ইরানের নেভির কাছ থেকে, তাতে কিন্তু বেশ হাস্যরসের অবস্থা তৈরি হয়েছে আমেরিকা বিষয়ে। দেখেন, আমেরিকার প্রত্যেকটা সংবাদপত্র গতকালকে নিউজ করছে যে হরমুজ প্রণালী অতিক্রম করছে আমেরিকার 2টা ডেস্ট্রয়ার, একদম আমেরিকার প্রথম সারির সকল সংবাদ মাধ্যম। অথচ এটা সম্পূর্ণই গুজব এবং সম্পূর্ণই মিথ্যা। ইরানের আইআরজিসির পক্ষ থেকে ইরানের প্রেস টিভিতে সম্পূর্ণ ভিডিও ফুটেজটা তুলে দিছে যে কিভাবে দৌড়ানি খাইছে একটা ডেস্ট্রয়ার ঢুকতে, যে একদম যে চোক পয়েন্টটা আছে হরমুজ প্রণালীর বা স্টেট অফ হরমুজের, তার ভিতরে ঢুকতে পারেনি, কেবলই কাছাকাছি আসছে, তাতে দৌড়ানি খেয়ে পালাইছে। আমেরিকার সংবাদ মাধ্যমকে আমরা আসলে কি, আমরা এই উপমহাদেশের বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মালদ্বীপ, আমরা হয়েছে কি সাদা চামড়া দেখলে এবং সাদা চামড়ার সব কথা শুনলেই ওটাকে একদম বাইবেল, কোরআন, গীতা বা ত্রিপিটক মনে বসে থাকি। বিশেষ করে পশ্চিমা সংবাদ মাধ্যম এবং আরও বিশেষ করে বলতে গেলে আমেরিকার সংবাদ মাধ্যম, যে বড় বড় ব্র্যান্ড নেম, নিউ ইয়র্ক টাইম, ফক্স নিউজ, ওয়াল স্ট্রিট জার্নাল, ব্লুমবার্গ, এগুলো নাম শুনলে আমরা থরথর করে কেঁপে উঠি। রয়টার্স, বিবিসি হচ্ছে ইংল্যান্ডের, এদের নাম শুনলে আমরা ভাবি ওরে আল্লাহ, এরা তো যা বলবে তা হচ্ছে হয় কোরআনের বাণী, আর নাহলে বাইবেলের বাণী, নাহলে গীতার বাণী, আর নাহলে হচ্ছে ত্রিপিটকের বাণী। বাস্তবে এই প্রত্যেকটা বলা হয় যে পশ্চিমা প্রথম সারির অন্তপক্ষে একদম 1 to 30, এই 30টা প্রথম র্যাঙ্কিংয়ে যে 30টা গণমাধ্যম আছে, টেলিভিশন বলেন, সংবাদপত্র বলেন, প্রত্যেকটাই প্রধান দায়িত্ব হচ্ছে ইসরায়েলের পক্ষে ন্যারেটিভ বিল্ড করা, নট আমেরিকান। এটা আবার মাথায় রাখবেন। যদি ইসরায়েল এবং আমেরিকার বিষয় আসে, সেখানেও এই ফক্স নিউজ, তারপরে হচ্ছে নিউ ইয়র্ক টাইম, তারপরে ওয়াল স্ট্রিট জার্নাল, তারপরে সিবিএস, তারপরে হচ্ছে এই ইংল্যান্ডের বিবিসি, এদের প্রধান দায়িত্ব হচ্ছে রয়টার্স, এদের প্রধান দায়িত্ব হচ্ছে আমেরিকার সাথে ইসরায়েলের সমস্যার ক্ষেত্রেও তারা পক্ষ নেয় বা ন্যারেটিভ বিল্ড করে ইসরায়েলের পক্ষে। এগুলা হচ্ছে ইসরায়েলের যে আমেরিকাতে সবচেয়ে বড় লবিস্ট ফার্ম আইপ্যাক, তাদের অধীনে এই সব মিডিয়া হাউসগুলো চলে। একমাত্র সিএনএন কিছুটা নিউট্রাল হওয়ার চেষ্টা করে, তাতে কিন্তু ট্রাম্প পর্যন্ত থ্রেট দিছে যে সিএনএন মালিকানা চেঞ্জ করে দেব যদি ইসরায়েলের বিপক্ষে কোনো কথা বলা হয়। এই যে মিথ্যা কথা আমাদের পুরা বিশ্বের সবার কাছে, এটা একটা ছোট্ট উদাহরণ দেখাইলাম, কিন্তু আপনি প্রতিদিন ঠিক মতন চোখ রাখলে আমেরিকার মিডিয়াকে দেখবেন যে ইসরায়েলের পক্ষে ন্যারেটিভ তৈরি করা এবং ইরানের মতন একটা দেশকে শুধু নেগেটিভভাবে বিশ্বে প্রচার করে আসতেছে সেই 1979 সাল থেকে। ইরানের নারীদের উপর অত্যাচার নিয়ে দুনিয়ার গুজব ছড়ায় এই মিডিয়াগুলো। আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো সামনে, যে আসলে ইরানকে আমরা যেভাবে চিনি, আমরা মনে করি ওইখানে চরম কট্টর মৌলবাদী, আসলে
মুসলিম 57টা দেশের মধ্যে 2টা দেশেই নারীদের সবচেয়ে ভালো মূল্যায়ন করা হয়, সেটা হচ্ছে তুরস্ক আর একটা হচ্ছে ইরান। বাকি সব জায়গায় কিন্তু কোনো না কোনোভাবে নারীদেরকে চাপে রাখা হয়। নারীদের কর্মসংস্থান, নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে ইরান আমাদের বাংলাদেশের থেকেও বহুত আগায়। বাংলাদেশ, পাকিস্তান বা যেসব মুসলিম দেশ আছে, আর মধ্যপ্রাচ্যের সবগুলোতে তো নারী পুরুষ সবই অশিক্ষিত, এদেরকে প্রচুর ক্ষমতায়ন করে। কিন্তু এই যে একটা উদাহরণ দেখাইলাম যে হরমুজ প্রণালীর মিথ্যা কথা, এরকম অনেক মিথ্যা কথা ইরানের বিরুদ্ধে ছড়ানো হয়। তবে এর মাঝে একটা ভালো কথা, স্টেট অফ হরমুজে যেহেতু নিষেধাজ্ঞা চলতেছে, কিন্তু বাংলাদেশের প্রতিমন্ত্রী নিশ্চিত করছে যে বাংলাদেশের কোনো তেলবাহী জাহাজ বা গ্যাসবাহী জাহাজকে ইরান আটকাবে না, হরমুজ প্রণালী থেকে সহজে আসতে দিবে। তবে এইখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে বাংলাদেশের যে বিপিসি যে আমদানির দায়িত্বে আছে পেট্রোলিয়াম এবং গ্যাসের, তাদের অনেকটা কিন্তু খামখেয়ালিপনা দেখা যাচ্ছে। মানে তারা এমন সব লিস্ট দিচ্ছে এর আগে একবার ইরানকে, যেই জাহাজগুলোর কোনো এক্সিস্টেন্সই নেই, ওই নামে কোনো জাহাজই ছিল না, এরকম 5টা জাহাজের লিস্ট দিছে, যেটা আসলে ঠিক হয়নি। এইটা হচ্ছে সামাওয়াত আজকে আমাদের বাংলাদেশের যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি নিশ্চিত করছেন যে ইরান এখন থেকে আর বাংলাদেশের কোনো জাহাজকে আটকাবে না এবং সহজেই আসতে দিবে। এটা বাংলাদেশের জন্য একটা দারুণ গুড নিউজ। দেখেন, আবার আসি ট্রাম্পে। We don't like a pope that's going to say that it's okay to have a nuclear weapon. We don't want a pope that says crime is okay in our cities. I don't like it. I'm not a big fan of Pope Leo. He's a very liberal person, and he's a man that doesn't believe in stopping crime. He's a man that doesn't think that we should be toying with a country that wants a nuclear weapon so they can blow up the world. I'm not a fan of. এই ট্রাম্প পাগলা এখন ভ্যাটিকান সিটির পোপকে নিয়েও অপমান করতেছে। ভ্যাটিকান সিটির পোপকেও দেখলেন, ভিডিওটা দেখলেন? ভ্যাটিকান সিটির পোপকে পর্যন্ত সে আক্রমণ করে কথা বলতেছে যে কেন ইসরায়েলের বিপক্ষে সে কথা বলবে। ট্রাম্পের অবস্থা এমন, এবং অ্যাপিস্টিন ফাইলের কারণে ট্রাম্প নিজের বহুত অন্যায় পাপ, ওগুলো তো পাপ আসলে, রেপ তো ডেফিনেটলি পাপ, তারপরে তার ওয়াইফ মেলেনিয়া, তার পাপ, এগুলোতে এতটা ব্ল্যাকমেল হচ্ছে যে এখন সে নিজে একজন খ্রিস্টান হয়ে খ্রিস্টান ধর্মের প্রধান যে পোপ, ভ্যাটিকান সিটির পোপ, তাকে অপমান করতেও সে দ্বিধা করতেছে না ইসরায়েলের পক্ষ নেওয়ার জন্য। মানে সে আমেরিকার প্রেসিডেন্ট আসলে খুবই কম, সে মূলত ইসরায়েলের এখন একদম মানে পোষা কুকুরে পরিণত হয়েছে। আমেরিকার প্রেসিডেন্টকে ইসরায়েলের পোষা কুকুর বললে খুব একটা ভুল হবে না। গালিবাফ কিন্তু একটা দারুণ কথা বলছে এর মধ্যে। Responding to recent remarks by U.S. President Donald Trump, Galibaf said the language of threats does not work with Iran. He stressed that since the 1979 Islamic Revolution, Iran has consistently resisted military, economic, and political pressure and will continue to do so. Addressing Trump directly, he said Iran would respond in kind to both confrontation and dialogue. If you go to war, we will fight you, and if you come forward with logic, we will treat you logically. We will not bow to any threat. Test our resolve once again so that we will teach a greater lesson, he said. এই যে সিজফায়ারের পরে যে ওরা 21 ঘন্টার যে বৈঠকটা হলো ইসলামাবাদে, তারপরে ফেরত যে ইরানের মধ্যে কিন্তু সে একটা দারুণ কথা বলছে, সেটা হচ্ছে 1979 সাল থেকে ইরান সারা বিশ্বের সাথে রাজনীতি, অর্থনীতি, কূটনীতি এবং সামরিক নীতিতে প্রতিবন্ধকতা ফেস করে আসতেছে এবং প্রতিরোধ গড়ে তুলে আজকের এই ইরান এখান পর্যন্ত বেঁচে আছে। অতএব ইরানকে হামকে ধুমকে করে টেবিলের মধ্যে বসে তার সঙ্গে আলোচনাতে তাকে ধমক দিলে ইরান ভয় পেয়ে যাবে, এটা আমেরিকার চিন্তা করা ঠিক না। ইরানকে সম্মান দিয়ে কথা বললেই ইরান সম্মান দিবে, এবং ইরান যদি আস্থা অর্জন করে ইরানের কাছে, তবেই ইরান তার উপর তার কথাকে বিশ্বাস করবে। আমেরিকার উচিত ইরানের সাথে কথা বলার সময় বুঝে শুনে মেপে কথা বলা। ইরান ভেসে আসা কোনো দেশ না। গালিবাফ কিন্তু একদম ধুইয়া দিছে এই মিটিংয়ের পরবর্তীতে তার যে কমেন্টস, সেই কমেন্টসে। ট্রাম্পের মধ্যে আবার নতুন ঘোষণা দিতে হচ্ছে, ফাইজলামও দেখেন, সে বলতেছে যে আমরা এখন তাহলে হচ্ছে
ভারত মহাসাগরে এসে বা ওমান সাগরের পাশে এসে ওমান উপসাগরে এসে আমরা আবার ব্লকেজ তৈরি করব যে স্টেট অফ হরমুজ থেকে কোনো জাহাজকে বেরোতে দেবো না, প্রতিটা জাহাজকে চেক করব, যারা ইরানের সাথে নেগোসিয়েশন করে বের হচ্ছে তাদের জাহাজ আটকাই দিয়ে দেবো না, ফেরত পাঠিয়ে দেবো। মানে তেলের আরও সংকট তৈরি করা। একটা জিনিস মনে রাখেন, প্রতি শুক্রবারে এসে বা বৃহস্পতিবারে মানে আমেরিকার ক্যাপিটাল মার্কেট বা স্টক মার্কেট ক্লোজ হওয়ার আগের দিন সেদিনকে একটা আশার বাণী শোনায় হচ্ছে ট্রাম্প, তেলের দাম পড়ে এবং স্টক মার্কেটও কিন্তু আবার আপরাইজড হয়। এবং ঠিক যেদিনকে ওয়ার্কিং ডে আসে আবার সোমবারে আমেরিকার, সেদিন ট্রাম্প কিন্তু একটা বিধ্বংসী কথা বলে, তখন তেলের দাম হুড়ুহুড়ু করে বাড়ে, স্টক মার্কেট পড়ে। এখানে কিন্তু সরাসরি ট্রাম্পের ফ্যামিলি জড়িত, এখানে মূলত ইসরায়েল জড়িত এই বিষয়টাতে, যে স্টক মার্কেট ঠিকই আমেরিকানদেরকে বা আমেরিকার বিনিয়োগকারীদেরকে কিন্তু একদম ফতুর বানাচ্ছে হচ্ছে ট্রাম্প এবং ইসরায়েল। ইসরায়েলের যে আইপ্যাক বা ইসরায়েলের যেসব ইনভেস্টর আছে আমেরিকায়, তারা এই ট্রাম্পের সহযোগিতাতে বিলিয়ন বিলিয়ন ডলার কামাই করতেছে এই যুদ্ধে স্টক মার্কেট থেকে। প্রতি শুক্রবার টু সোমবার ঠিক উল্টা টান নেয়। আপনারা একটু 28শে ফেব্রুয়ারি যে যুদ্ধটা শুরু হয়েছে তার থেকে এখন পর্যন্ত আসেন সেরকম। সেটারই কিন্তু আরেকটা বিষয় হচ্ছে এই যে ট্রাম্প হরমুজের সামনে এই ওমান উপসাগরে বলতেছে যে সে আবার ব্যারিকেড তৈরি করবে। সে এখানে ব্যারিকেড কার তৈরি করবে? ইরানের থেকে তেল আসে সম্পূর্ণ, ইরানের 90% তেলই যায় হচ্ছে চীনে, আর বাকি 10% যায় হচ্ছে উত্তর কোরিয়া। ধরতে গেলে সে কি উত্তর কোরিয়ার জাহাজ আটকাবে? ভুলেও আটকাবে না, এই সাহসই নেই। তাহলে দক্ষিণ কোরিয়া মিসাইল মারি দিবে এই কিম জং উন। আর চীনের যুদ্ধ জাহাজ, চীনের তেল ট্যাঙ্কার কি আটকাবে আমেরিকা? ভুলেও না। সে মূলত এখানে নেভাল ব্লকেজ তৈরি করে সারা বিশ্বের তেলের দাম বাড়ানোর চেষ্টা করতেছে, এবং সে নিজেও এই ব্যবসার সাথে তার ফ্যামিলিও জড়িত। মানে পুরা বিশ্বের মানুষের 800 কোটি মানুষের মানে অর্থনীতিকে গলা চিপে ধরতেছে ট্রাম্প এবং ইসরায়েল। এবং সবচেয়ে আশ্চর্যজনকভাবে সারা বিশ্ব, অবশ্য এখন ইউরোপ কিন্তু কথা বলতেছে, কিন্তু এশিয়ার বড় দেশগুলো এখনও ওইভাবে কথা বলা শুরু করে নাই ইসরায়েলের বিপক্ষে এবং আমেরিকার বিপক্ষে। তবে ইউরোপ কিন্তু ইউরোপ ইউটার্ন নিছে। আমেরিকা এবং ইসরায়েলের সরাসরি তাদের বিরুদ্ধে কথা বলতেছে যে ইরানের সাথে এটা একটা অন্যায় যুদ্ধ করতেছে, একটা বেআইনি যুদ্ধ করতেছে, এবং তার ফলাফল ভোগ করতেছে বিশ্বের 800 কোটি মানুষ।